আসসালামু আলাইকুম হাবিবি। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু হাবিবি কেন? ও তুমি বুঝবে না। যাই হোক, তোমাকে এই লুকে দেখে আমি কিন্তু ফিদা হয়ে গেছি। আর ইউ ওকে মিস্টার আয়াজ? ইয়েস, আই অ্যাম ওকে। আপনি যদি ওকেই হয়ে থাকেন তাহলে পাগলের মতো কি আবোল তাবোল বলছেন? আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগে না। আপনি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন? বাকিরা ওদের কথা শুনে মিঠি মিঠি হাসছে। তখন আয়াজ বলল, আচ্ছা, সব কথা বাদ। তুমি তো আমাদের বাড়িতে কখনো আসোনি। চলো, তোমাকে বাড়িটা ঘুরে দেখাই। আয়াজ ভাইয়া, আমিও কিন্তু কোনোদিন আপনাদের বাড়িতে আসিনি। আমাকে আপনাদের বাড়ি ঘুরিয়ে দেখাবেন না? আয়াজ না চাওয়া সত্ত্বেও একটা মেকি হাসি দিয়ে বলল। কেন নয়? ওরা সবাই ওপরে চলে গেল। এদিকে আফিয়া ভাবছে কি করে আয়াতকে অন্যভাবে ফাঁদে ফেলা যায়, কিন্তু মাথায় কিছুই আসছে না। আয়াত আর রোজাকে পুরো বাড়িটা ঘুরে দেখালো, শুধু আয়াজ আর ইসরাতের বেডরুম ছাড়া। এদিকে আয়াজ ইসরাতকে ইশারা করলো যাতে সবাইকে নিয়ে এখান থেকে কেটে পড়ে, যাতে একলা আয়াতের সাথে কথা বলতে পারে। আয়াজের ইশারা বুঝে ইসরাত বলল, ওহো, রোজা আপু, তোমাকে তো আমার রুমটা দেখানোই হলো না। চলো আমার সাথে। হ্যাঁ, যাচ্ছি তো। এই অহনা, তুইও চল আমাদের সাথে। কিন্তু আহি। রোজা পেছনে তাকিয়ে দেখলো আয়াজ আর আয়াত কোথাও নেই। ইসরাত যখন রোজার সাথে কথা বলছিল তখনই আয়াজ আয়াতকে নিয়ে ওর রুমে চলে গেছে। পেছনে ঘুরে আয়াতকে না দেখতে পেয়ে রোজা বলল, আহি আর আয়াজ ভাইয়া কোথায় গেল? রোজা আপু, তুমি ছাড়ো তো, তুমি আমার সাথে চলো। ইসরাত রোজার হাত ধরে রোজাকে নিয়ে গেল। অহনা বুঝতে পেরেছে আয়াতরা কোথায় গেছে। ও চুপচাপ ইসরাতের সাথে হাঁটতে গেল। ফারহান আর সজীব আগে চলে গেছে। আয়াজ আয়াতকে নিয়ে ওর রুমে গেল। আয়াত বলল, আপনি আমাকে একা এখানে আনলেন কেন? দরকার ছিল আনার, তাই এনেছি। তুমি আমার কথা শুনছই না। সব সময় শুধু আমার থেকে দূরে দূরে থাকো। কি বলবেন বলুন। আমাকে কি ক্ষমা করা যায় না? আপনি কোনো দোষ করেছেন নাকি যে আপনাকে ক্ষমা করব? আহি প্লিজ। আচ্ছা, তুমি আমার সাথে চলো। কোথায়? বেলকনিতে। আয়াজ আয়াতকে নিয়ে ব্যালকনিতে গেল। আয়াত ব্যালকনিতে গিয়ে ওর ছোটবেলার একটা জিনিস দেখতে পেল। জিনিসটা ও আর আয়াজ মিলে বানিয়েছিল। দুটো পাখি একটা বাসায় বসে আছে। আয়াজ পাখির বাসাটা আয়াতকে দেখিয়ে বলল, আহি, তোমার মনে আছে তুমি আর আমি মিলে এই পাখি আর পাখির বাসাটা বানিয়েছিলাম? আমার সব মনে আছে আয়াজ। তুমি আর আমি মিলে খুব সুন্দর করে এই জিনিসটা বানিয়েছিলাম। অনেক সময় লেগেছিল। আমরা ফুপির একটা কাপড় কেটে পাখিগুলোর জামা বানিয়েছিলাম। তা দেখে ফুপি তোমাকে অনেক বকেছিল। তুমি বকা শুনে খুব কেঁদেছিলে, ছিচকাদুনে একটা। বলেই আয়াত হাসতে লাগলো। আয়াজ মুগ্ধ চোখে আয়াতের হাসি দেখতে লাগলো। আয়াতের বুঝতে একটু সময় লাগলো যে আয়াতকে তুমি করে বলেছে। মাথায় এই কথাটা আসতে আয়াজ বলল, আহি, তুমি আমাকে তুমি বললে? আয়াতের কথা শুনে আয়াজের হুঁশ আসলো। এক্সাইটমেন্টে এ কি বলে ফেলেছে। আয়াত আমতা আমতা করে বলল, না মানে না মানে ইয়ে কি? আসলে পুরনো কথা মনে করে একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তার মানে তুমি আমার উপর এখন রেগে নেই, তাই না? আমি কখন বললাম? আচ্ছা, তুমি আমাকে এখন বলো, তুমি আমার উপর রেগে কেন আছো? ছোটবেলায় যা যা হয়েছে সব তো তোমায় বলেই দিয়েছি। তাহলে? আয়াত ভাবলো আয়াজকে আর দূরে রেখে কাজ নেই, সত্যিটা বলে দিই। আয়াত তখন বলল, আমি আগের জন্য তোমার উপর রেগে নেই। তাহলে কি তোমার সাথে ভার্সিটিতে খারাপ আচরণ করেছি তার জন্য রেগে আছো? না, তাহলে কিসের জন্য? আমি তোমার উপর রেগে আছি এই জন্য যে আমি তোমার উপর রেগে থাকলে তুমি বেলুন দিয়ে বোর্ডে সরি লিখে আমাকে মানাতে। আমি ছাড়া তুমি আর কারো উপরে এটা অ্যাপ্লাই করতে না। তাহলে সেটা তুমি আয়াতের উপর কেন অ্যাপ্লাই করলে? আয়াত তো তুমিই ছিলে। কিন্তু তখন তো তুমি জানতে না যে আমি আয়াত। ওহো মহারানী, তাহলে আপনি এই জন্য আমার উপর রেগেছিলেন। আর আমি ভাবলাম কত কি। আমি কখনো আহিয়ানা চৌধুরী ছাড়া আর কাউকে বেলুন দিয়ে তার রাগ ভাঙাবো না। আহিয়ানার সাথে কখনো খারাপ আচরণ করব না। আহিয়ানার সব কথা সব সময় শুনবো। আচ্ছা ঠিক আছে। আয়াজ কান ধরে আয়াতের বলা কথাগুলো বলল। আয়াত মুস্কি হাসলো। তখন আয়াজ বলল, এবার তো আমার মহারানী আমাকে মাফ করে দেবে। মাফ করলাম। আমি এখনো বসে থাকবো নাকি? না ওঠো, এখন চলো নিচে, হয়তো আমাদের সবাই খুঁজছে। হ্যাঁ চলো। আয়াত আর আয়াজ নিচে চলে গেল। আফিয়া ওদের দুজনকে একসাথে দেখে ওর গা জ্বলে উঠল। আফিয়া নিজেকে কোনো রকমে শান্ত করলো। রোজারা সকলে আরো আগে নিচে চলে এসেছে। আয়াতকে দেখে রোজা বলল, কিরে, কোথায় হারিয়ে গিয়েছিলি? ওই একটু আয়াজ একটা জায়গায় নিয়ে গেছিল। ও হো হো, আয়াজ, তার মানে তোদের সব ঠিক হয়ে গেছে? হুম,
আচ্ছা বাদ দে, তুই এখন বল, মিস্টার আরাফ তোর মেসেজের রিপ্লাই করেছে? করেছে একটু। তার ভাই নাকি তাকে ফোন ধরতে দিচ্ছে না, তাই আমার মেসেজে রিপ্লাই করতে পারছে না। ওনার ভাইও আছে? আরে হ্যাঁ, ওনার একটা বোনও আছে মনে হয়। তুই কিভাবে জানলি? আমাকে বলেছে আজ ওনার এক ভাই আর এক বোন আছে, তাদের জন্য তিনি সব করতে পারে। তার বোনকে সে খুব ভালোবাসে। আর কিছু বলেনি তার পরিবার সম্পর্কে? আরে না বাবা, আর কিচ্ছু বলেনি। ও আচ্ছা। তখন আদিয়ান চৌধুরী আয়াতকে ডাকলেন। আয়াত ওর বাবার ডাক শুনে ওর বাবার কাছে গেল। ওখানে ওর পরিবারের সবাই আছে। ও ওখানে গিয়ে বলল, বাবা আমাকে ডেকেছে? হ্যাঁ, এই হলো তোর রহমান আঙ্কেল, আমার ছোটবেলার বন্ধু। তুই ফিরে এসেছিস শুনে তোর সাথে দেখা করতে চাইলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। তা মা, তুমি যে কেন বাড়ি থেকে চলে গেলে কিছুই বুঝলাম না। এত বড় একটা মেয়ে, তুমি ওভাবে একা একা বাড়ি থেকে চলে গেলে, বিষয়টা খুবই খারাপ। জানি না এতদিন একা একটা মেয়ে কিভাবে ছিলে। এই কথা শুনে আয়াতের পরিবারের সকলের মুখে হাসি উঠে গেল। আদিয়ান চৌধুরী বুঝতে পারেনি তার বন্ধু এরকম কিছু বলবেন। আয়েশা চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়াত একবার ওর বাবার দিকে তাকালো। উনি অসহায় চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে। তা দেখে আয়াত মুচকি হাসি দিয়ে বলল, আসলে আঙ্কেল কি বলুন তো, আমি যখন বাড়ি থেকে চলে গিয়েছিলাম তখন আমি এসএসসি পাশ করেছিলাম। ওখান থেকে আমি স্কলারশিপ পেয়েছিলাম বিদেশে পড়াশোনার জন্য। বাড়ির অবস্থা খারাপ ছিল বলে কাউকে কিছু জানাইনি, একাই চলে গিয়েছিলাম। আর এতদিন আমি আমার একটা পরিবারের সাথে ছিলাম। ওখানে আমার দেখাশোনার জন্য অনেক মানুষ ছিল, একাভাবে একদম চলিনি। সব কথা শুনে সবাই ওর দিকে তাকালো। আয়াতের মুখে এখনো মুচকি হাসি ঝোলানো। তখন রহমান আঙ্কেল বলল, ও আচ্ছা, তাই বলে কাউকে বলবে না? তোমার পরিবারকেও বললে তারা তোমাকে নিয়ে টেনশন করতো না। আচ্ছা, তুমি এখন কি করছো? এই তো বিজনেস সামলাচ্ছি। কিন্তু তোমার তো ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। সবার সব স্বপ্ন কি পূরণ হয়? আচ্ছা এখন বাদ দিন সেসব কথা, আমি এখন যাই, পরে আবার কথা হবে। আপনি বরং এখন বাবার সাথে কথা বলুন। বলে আয়াত ওখান থেকে চলে গেল। বাকিরা অবাক হয়ে আয়াতের কথা শুনছিল। কি সুন্দর গুছিয়ে মিথ্যা বলল। আদৌ কি মিথ্যে বলেছে? মিথ্যে বলেনি, যা বলেছে সব সত্যি বলেছে। ও যে মিথ্যা বলেনি সেটা মাত্র একজন মানুষ বুঝতে পেরেছে, সেটা হলো রেজওয়ান আহমেদ। আদিয়ান চৌধুরী নিজের মেয়ে চলে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারল। উনি বললেন, আসিয়ান, তুমি আহির কাছে যাও। আশিয়ান বোনের কাছে চলে গেল। আয়াজ ও এতক্ষণ আয়াতের কথা শুনছিল। ও আয়াতের পিছু নিতে চেয়েছিল। ও বুঝতে পেরেছে ওর জান পাখির মনটা খারাপ, কিন্তু আশিয়ানকে যেতে দেখে ও আর গেল না। আয়াত পার্টি থেকে বেরিয়ে বাগানে গেল। আয়াত একা মনে হাঁটছিল আর ভাবছিল আর কত এভাবে থাকতে হবে। সত্যি তো, একটা মেয়ে কিভাবে একা বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে আর কিভাবে এতদিন সেফলি থাকতে পারে? এটা হতে পারে? না, পারে না। হয়তো আবার পারেও। নানা চিন্তা ও মাথায় আসছে, যার জন্য ও এখানে এসেছে। সে এখানে নেই। তখনই ওর কাঁধে কেউ হাত রাখলো। হুট করে কারোর স্পর্শ পেয়ে আয়াত চমকে উঠল। ও পেছনে তাকিয়ে ওর মাকে দেখতে পেল। ওর মায়ের চোখে পানি। ওর মায়ের চোখে পানি দেখে আয়াতের কলিজাটা মোচড় দিয়ে উঠল। এদের সুরক্ষার জন্যই তো আয়াতের এত তাগ, এত লুকোচুরি। ও যদি কাউকে সেভ করে না রাখতো তাহলে ওর পরিবারটা কবরস্থানে পরিণত হতো। ভাগ্যিস ও দাদুভাই সব ওর নামে উইল করে গেছে। যদি অন্য কারো নামে থাকতো তাহলে সে বোধহয় এতদিন মারা যেত, আর না হয় লুকিয়ে চুরিয়ে বাঁচতে হতো। ওর মাকে দেখে আয়াতের মনে হচ্ছে এখনই জড়িয়ে ধরতে। ও নিজেকে সামলিয়ে নিয়ে বলল, আপনি এখানে কি করছেন? আমার মেয়েটা কোনো কারণে কষ্ট পেলে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরতো আর বলতো, তুমি জানো না, তোমাকে জড়িয়ে ধরলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। আয়াতের ছোটবেলার কথা মনে পড়ল। সত্যি ওর মন খারাপ হলে ও ওর মাকে জড়িয়ে ধরে বসে থাকতো। এদিকে আশিয়ান ওর মাকে আয়াতের কাছে থেকে দূরে দাঁড়িয়ে আছে আর ওদের দেখছে। আয়াত বলল, কিন্তু এখন বোধহয় হবে না। আমার যখন আপনাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন আপনি আমার পাশে ছিলেন না। মিসেস আয়েশা চৌধুরী, প্লিজ আহি, আমাকে মাফ করে দে। আমি তো বলছি আমি ইচ্ছে করে তোকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস কর। বিশ্বাস? সেটা আপনার মুখে মানায় না। আমি কতবার বলেছিলাম আমাকে বিশ্বাস করতে, আপনি করেছেন না করেননি? আহি, আমাকে। আয়েশা চৌধুরী আর কিছু বলতে পারল না। তার আগে একটা গুলি এসে আয়েশা চৌধুরীর গায়ে লাগলো। উনি মাটিতে পড়ে গেল। আয়াত চিৎকার দিয়ে বলল, মা। আশিয়ান আয়াতের অবস্থা দেখে মা বলে চিৎকার দিল। বাড়িতে গান বাজছিল না। আশিয়ানের চিৎকারটা এত জোরে ছিল যে ভেতরে সবাই শুনতে পেল।
গুলির আওয়াজ পেলেও কেউ অতটা পাত্তা দেয়নি, কিন্তু আশিয়ানের চিৎকারে সকলে বুঝতে পারলো বাইরে কিছু হয়েছে। সবাই বাইরে বেরিয়ে এলো। ততক্ষণে আশিয়ান চৌধুরী আয়াতের কাছে গেল। আয়েশা চৌধুরী মাথাটা আয়াতের কোলে নিয়ে বলল, মা কথা বলো, তোমার কিছু হবে না। আহি, তোকে অনেক কিছু বলার ছিল আমার, কিন্তু কিছুই বলতে পারলাম না, পারলে আমাকে মাফ করে দিস। তখন আশিয়ান বলল, মা তোমার কিছু হবে না, আমি এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। ভাইয়া তাড়াতাড়ি মাকে তুলো, মাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আশিয়ান ওর মাকে কোলে নিল। ততক্ষণে বাড়ির সকলে বাগানে চলে এসেছে। আয়াত বলছে, মা একদম চোখ বন্ধ করবে না, কিছু হবে না তোমার। আমি আর ভাইয়া এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব, তুমি একদম চিন্তা করো না, তোমার ছেলে মেয়ে তোমার কিচ্ছু হতে দেবে না। আদিয়ান চৌধুরী নিজের স্ত্রীকে এভাবে দেখে হতভম্ব হয়ে গেল। আয়েশা নিভু নিভু চোখে ওদের দুজনকে দেখে নিল। আয়াত তাড়াতাড়ি দৌড়ে গাড়ি খুলে দিল। আশিয়ার মা আর বোনকে নিয়ে গাড়িতে উঠল। আদিয়ান চৌধুরীর হুঁশ ফিরতে উনি দৌড়ে গিয়ে গাড়িতে উঠল। আজ এই অবস্থা থেকে ড্রাইভিং সিটে বসলো। এখন একদম দেরি করা চলবে না, তাহলে যে মায়ের সমতুল্য মামিকে বাঁচাতে পারবে না। এদিকে আয়েশা চৌধুরীর চোখ বন্ধ হয়ে আসছে। আশিয়ান আয়াত ওনাকে নানা কথা বলে যাচ্ছে যাতে উনি চোখ বন্ধ না করে। রেজাউল আহমেদ সবাইকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। উনি এখানে এসেছিলেন আয়াতকে সেভ করতে, কিন্তু আয়াতের কিছু না হলেও তিনি পারেননি আয়েশা চৌধুরীকে বাঁচাতে। তবে উনি আর আয়াত ভালোভাবেই বুঝতে পেরেছে গুলিটা আয়াতকে উদ্দেশ্য করেই ছোড়া হয়েছিল। আয়েশা চৌধুরী কথা বলতে বলতে আয়াতের সামনে এসে গিয়েছিল বলেই গুলিটা আয়াতের না লেগে আয়েশা চৌধুরী লেগেছে। এদিকে আয়াত ফোন করে হসপিটালে সব রেডি করতে বলে দিয়েছে। এত কিছুর পরেও কি ওরা বাঁচাতে পারবে আয়েশা চৌধুরীকে? অজ্ঞাত ব্যক্তি আয়াতের ছবির দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, না না না, এটা হতে পারে না। তুমি এবারও আগের বারের মতো বেঁচে গেলে। তুমি মেরে ফেললে সব টালটাই খতম হয়ে যেত। আহনাব চৌধুরী উইলের ব্যাপারে শুধু আহনাব চৌধুরী, আদিয়ান চৌধুরী আর তুমি জানতে, আর যারা যারা জানতো সবাইকে আমি শেষ করে দিয়েছি। তোমাকে মেরে ফেলা হয়ে গেলে আমি আদিকেও মেরে ফেলতাম, তাহলে আর কেউ জানতো না সেই উইলের কথা। কিন্তু প্রতিবারের মতো এবারও তুমি আদিয়ানের মতো বেঁচে গেলে। আদিয়ানকে কত চেষ্টা করলাম মারার জন্য, কিন্তু মরলই না। অজানা কিছু একটা সবসময় ওকে আমার পরিবারের বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু এবার তো আমি ফুল প্ল্যান করেই এসেছিলাম, কিন্তু মাঝখানে আয়েশা এসে সব গন্ডগোল পাকিয়ে দিল। তোমাকে মরতে হবে, সেটা আমার হাতেই, আজ না হোক কাল। অবশ্য তোমাকে এখন আমি মারতে চাইছিলাম না। আমি তো তোমার জন্মদিনে তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে দেখে আমার আর সহ্য হচ্ছে না। তোমাকে কিছুতেই সহ্য করতে পারছি না। তবে এবার যেহেতু বেঁচে গেছই, তাহলে তোমার জন্মদিন পর্যন্ত না হয় অপেক্ষা করি, কি বলো? বলে লোকটি আয়াতের ছবিটিতে আগুন ধরিয়ে দিল আর বিশ্রীভাবে হাসতে লাগলো। এদিকে আশিয়ান আর আয়াত চিৎকার করে ডাক্তারকে ডাকছে। তারা আগে থেকেই রেডি ছিল বলে বেশি সময় লাগেনি। তাড়াতাড়ি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশন শুরুর আগে ডাক্তার ওদেরকে জিজ্ঞেস করে, দেখুন, পেশেন্টের হার্টের 2 ইঞ্চি উপরে গুলি লেগেছে। ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার মেডিকেল হিস্ট্রিটা আমাদের জানতে হবে। ওনার ব্লাড গ্রুপ কি? এর আগে ওনার কোনো সমস্যা হয়েছিল কিনা, হার্টের বা অন্য কোনো রোগ? ওনার বয়সও অনেক, তাই এগুলো সব কিছু জানা জরুরি। আশিয়ানের পেছন পেছন সবাই রওনা দিয়েছিল, তাই ওরাও হাসপাতালে পৌঁছে গেল। আশিয়ান ওর বাবাকে গিয়ে বলল, বাবা তুমি কি জানো মায়ের মেডিকেল হিস্ট্রি? আদিয়ান চৌধুরী স্তব্ধ হয়ে বসে আছে। মনে হচ্ছে কোনো যন্ত্রমানব কোনো অনুভূতি নেই তার মাঝে। উনি মনে মনে আয়েশা চৌধুরীকে অনেক ভালোবাসেন। ওনার এই অবস্থা আদিয়ান চৌধুরী মানতে পারছে না। উনি কিছুই বলছে না দেখে ডাক্তার আবার বলল, কি হলো, তাড়াতাড়ি বলুন, না হলে আমরা অপারেশনটা শুরু করতে পারবো না। আজ সকলের দিকে তাকালো। কেউ কোনো কথা বলছে না দেখে আয়াত বলল, আমি বলছি ডক্টর, ওনার নাম আয়েশা চৌধুরী, বয়স 46, ওনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ওনার তেমন কোনো সিরিয়াস রোগ নেই যেটার জন্য ওনার অপারেশন করতে পারবেন না। তবে ওনার একবার হার্ট অ্যাটাক হয়েছিল, সেটা আজ থেকে 5 বছর আগে। আর ওনার 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে উনি পেটে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। তারপর থেকে তিনি নিয়মিত সেটার জন্য ঔষধ খান। ধন্যবাদ মিস, তাহলে এখন আমরা অপারেশন শুরু করতে পারবো। আর আমাদের রক্ত লাগতে পারে, আবার নাও লাগতে পারে, তাই রক্তের ব্যবস্থা করে রাখুন। নো প্রবলেম ডক্টর, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, রক্ত লাগলে আমি দিব।